শেষ রক্ষা হয়নি। দলীয় তদন্তে ঘটনা সত্য বলে প্রমাণিত হওয়ায় তিনি বহিষ্কৃত হয়েছেন। প্রশ্ন উঠছে, জামায়াতে ইসলামী দেশে ইসলামী আইন চায়, নীতি নৈতিকতার মানদণ্ড নিয়ে বয়ান দেয়, অথচ সেই দলের নেতারাই কেন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে? জামায়াত বহিষ্কার করার পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ কি থাকবে? আইন কি বলে? সেসব নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং কলামিস্ট আনিস আলমগীর, আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রশেদ খান, এবং আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। আজকের আলোচনাটা শুরু করতে চাই সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে দিয়ে। দেখুন, এইরকম ঘটনা বাংলাদেশে যখনই ঘটুক, যেভাবেই ঘটুক, এটা নিন্দনীয়, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশ্ন হলো, এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন? এখানে কি ঘটনা ঘটছে? তার প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী, আমি মনে করি, বাংলাদেশের রাজনীতিতে একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে একজন সিটিং এমপিকে তিনি বাংলাদেশ জামাত ইসলামী বহিষ্কার করলো এবং ইতিমধ্যেই তার এমপি পদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আবেদন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। গাজী নজরুল ইসলাম এবার নতুন এমপি না। গাজী নজরুল ইসলাম তিনি জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন, এর আগেও এমপি নির্বাচিত হয়েছেন এবং মোটামুটি বয়স বিবেচনা করলে 71-এর বেশি বয়স, প্রবীণ রাজনীতিবিদ। তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়াটা খুব বেশি সহজ ছিল না জামাত ইসলামের জন্য। কিন্তু জামাত ইসলামী বরাবরই বলার চেষ্টা করে যে অনৈতিকতা, অন্যায়, দুর্নীতি এটা জামাত ইসলামের সাথে একসাথে চলতে পারে না। জামাতের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান একাধিক সমাবেশে, একাধিক বক্তব্যে উন্মুক্ত পরিবেশে বলেছেন যে অন্যায় এবং জামাত ইসলামী একসাথে চলবে না। তারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম যে জামাত ইসলামী দলীয় ফোরামের সিদ্ধান্ত নিয়ে জামাত ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে। আমি এই বহিষ্কারের এই সিদ্ধান্তকে সত্যি স্বাগত জানাতে দ্বিধা করব না। পাশাপাশি গাজী নজরুল ইসলাম সাহেব তিনি যে ষড়যন্ত্রের শিকার নয়, এটাকেও অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেখুন, তিনি যেই ঘটনার সাথে সম্পৃক্ত বলে প্রচার হচ্ছে, সব দিক থেকে এই ঘটনাটা যেভাবেই ঘটুক, এই ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার, পাশাপাশি বাংলাদেশের প্রায় শতভাগ গণমাধ্যমে ব্যাপকভাবে তার সে ভিডিওটি ভাইরাল করে প্রচার করা হয়েছে। এইটার আইনগত বিধান কি বলে? আপনি তো তার সংসদ সদস্য পদ থাকছে কি থাকছে না এটা নিয়ে আইনের প্রশ্ন তুলেছেন এবং প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কিন্তু তার এই গোপনীয় সময় কাটানোর যে বিষয়, এটা আপনি গণমাধ্যমে প্রচার, গণমাধ্যমে একবার নয়, আমি দেখেছি একটা গণমাধ্যমে 1 ঘন্টায় 4টা শিরোনাম করা হয়েছে এটা নিয়ে। 4টা শিরোনাম করে ওই গণমাধ্যম সহ প্রায় সকল গণমাধ্যমে এই ধরনের একাধারে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে। এটা কেন? খুব স্বাভাবিক। আমরা যদি একটু দেখেন, তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত বা ঘটনা ঘটিয়েছেন, এই প্রশ্নটার চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তিনি জামাত ইসলামীর পক্ষ থেকে একজন নির্বাচিত এমপি। এই কারণে এটাকে ফলো করে প্রচার করা হচ্ছে। তিনি জামাত ইসলামী সো-কল্ড আলেম, টুপি ধারণ করেন, তিনি ইসলামকে লালন করেন, তিনি ইসলাম কি মাপে আপনি একই মানদণ্ডে বিবেচনা করতে পারেন না। একাধারে সকল মিলে একজন সংসদ সদস্য, তিনি যে একজন সংসদ সদস্য, তাকে নিয়ে তো সংবাদ প্রচার হবে। তিনি যে অন্যায় করেছেন, তিনি যেই কাজ করেছেন, তার জন্য তিনি শাস্তিও পেয়েছেন। সেই শাস্তিটাকে আপনি সাধুবাদ জানিয়ে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাচ্ছি, নিশ্চয়ই সাধুবাদ জানাচ্ছি। সেই জায়গা থেকে এই ধরনের কর্মকাণ্ডের নজির আগেও আছে, সেটি নিয়েই বলছিলাম আর কি। নিঃসন্দেহে আমি বলছি যে আপনারা মিডিয়াকে যেভাবে ব্যবহার করা উচিত, যেই লাইনে ব্যবহার করা উচিত, সেই জায়গাটাতে কথা বলা উচিত, সেভাবে ব্যবহার করছেন কিনা এটা বিবেচনার বিষয়। আমি যেটা বলছিলাম যে আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি এই ঘটনা ঘটিয়েছেন, তিনি তার জায়গা থেকে যে তার ব্যাখ্যা দেওয়ার কথা থেকে বলেছেন তিনি তার দ্বিতীয় স্ত্রী, সব কিছু আমি বললাম যে মিথ্যা। আমি ভাবলাম যে তিনি অন্যায় করেছেন। তিনি অন্যায় করলেও বাংলাদেশের আইন কি বলে, তার এই গোপনীয়তাটা ভিডিও আকারে, আপনি যে এখানে বললেন যে এর আগেও এই ঘটনা ঘটেছে, ধর্ষণ যেগুলো হয়েছে সেগুলো মিডিয়া প্রচারিত হয়েছে, কিন্তু ধর্ষণের যে চিত্র, সেই চিত্রকে আপনি মিডিয়াতে দেখিয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে এসেছে। অথচ প্রায় সকল মিডিয়া তাদের ফেসবুক পেজে, আমি বললাম যে গাজী নজরুল ইসলাম যে তার স্ত্রীর সাথে একান্তে তার বাসায় সময় কাটাচ্ছেন, এই ভিডিওটি একটা মেইন স্ট্রিম মিডিয়াতে আসতে পারে? এটা কি আসতে পারে? একটা সংবাদ আসতে পারে, কিন্তু এই ভিডিওটা কি আসতে পারে?
এটা কোনোভাবে কি লজিক্যাল? বাংলাদেশের আইন কি বলে? 1860 সালের দণ্ডবিধিতে বলা হয়েছে 499 ধারায় যে কোনো ধরনের ভিডিও যেটা তার সুনাম ক্ষুণ্ণ করে, নষ্ট করে বা অন্য দৃশ্যমান উপস্থাপনা প্রকাশ করলে, যে কোনো দৃশ্য প্রকাশ করলে, আমি শেষ করি এই পয়েন্টটুকু শেষ করি, প্রকাশ করলে এটা শাস্তিযোগ্য অপরাধ। 500 বিধিতে বলা হয়, ধারায় বলা হয়েছে এটা মানহানি হবে এবং সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড হবে অথবা অভিদণ্ড হবে। তার জন্য 501 ধারা একইভাবে সাইবার নিরাপত্তা আইন 2023-এ বলা হয়েছে যদি মানহানিকর ভিডিও, তথ্য ওয়েবসাইট বা ফেসবুক বা ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ করে সেটার জন্য তার জন্য 25 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। বাংলাদেশের আইন বলছে, বাংলাদেশের সংবিধানের 43 অনুচ্ছেদে, আমি বলছি 43 অনুচ্ছেদ স্পষ্ট করে বলছে এই নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা এবং পত্রযোগাযোগের সুরক্ষার স্বীকৃতি অধিকার এটা একজন নাগরিকের রয়েছে। তিনি তার জায়গায় অপরাধ করেছেন, আমি এবার আসছি দেখুন, তিনি যদি অন্যায় করে থাকেন, অন্যায়টা কার সাথে করেছেন? তিনি অন্যায়টা করেছেন যে যাকে তাকে দ্বিতীয় স্ত্রী বলা হচ্ছে সেই মেয়ের সাথে করেছেন, তাই না? অথবা মেয়ের পরিবারের সাথে করেছেন। কিন্তু প্রথমে কেন অস্বীকার করলো? আমি আমার কথা শেষ করতে দেন। ওই মেয়ের সাথে করেছেন, সেই মেয়েকে এখন পর্যন্ত কোনো মামলা করেছে? অথবা সেই মেয়ে ইভেন কি বলেছে যে আমার সাথে এখন পর্যন্ত কোনো ধরনের অন্যায় করা হয়েছে? সে নিজে বলছে আমার সাথে অন্যায় করা হয়নি, আমাকে বৈধভাবে বিবাহ করেছে। আগের স্ত্রী বলেছে যে আমার অনুমতি নিয়ে সে বিবাহ করেছে। আগের স্ত্রী বলছে আমি এই বিবাহে সাক্ষী ছিলাম, সেই সাক্ষী সেখানে উপস্থাপন করা হয়েছে। বর্তমান স্ত্রীর বাবা অর্থাৎ তার শ্বশুর, সে তার পক্ষে কথা বলেছে এবং বৈধভাবে বিবাহ হয়েছে বলে ঘোষণা করেছে। সব কিছুর জায়গায় যিনি এটার ভিকটিম তিনি বলছে আমার উপর কোনো অন্যায় হয়নি। তাহলে আমি কোন স্বার্থে তাকে বলবো তার উপর অন্যায় হয়েছে? এরপরও নৈতিক স্খলন বলে কথা আছে, ইসলামিক দল বলে কথা আছে, নীতি নৈতিকতার আদর্শে লালিত দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে এটা মানতে পারে না। সেজন্য জামাত ইসলামী তাকে বহিষ্কার করেছে এবং তার শাস্তি দলীয় শাস্তি হিসেবে তাকে বহিষ্কার করা সর্বোচ্চ শাস্তির জন্য শাস্তিটা তার জন্য নিশ্চিত করেছে। একই সাথে তার দলীয় পদ এবং মানে সংসদ সদস্য পদ থেকে তাকে যেন অব্যাহতি দেওয়া হয় সেজন্য আবেদনের কথা বা কথা জামাত ইসলামী ইতিমধ্যে এটা একেবারে প্রকাশ করেছে। সুতরাং তার ব্যাপারে তো আপনাদের নেতাকর্মীরা এই যে মোরাল পুলিশিং এর যে করার অভিযোগ উঠেছে বারবার, এই যে সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে বা নানা সময় আমরা দেখেছি মোরাল পুলিশিং এর অভিযোগ উঠছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে, পার্কে যে ছেলেমেয়েরা একসাথে বসে থাকলে সেখানে হামলার অভিযোগ উঠে বা সেখানে নানা ধরনের নৈতিকতার কথা শোনা যায়। তো সেগুলো আসলে কেন? মানে আমি এই দুই পক্ষটাকে মেলানোর চেষ্টা করছি। জি, এবং মাজারেও হামলার অভিযোগ বেশ কিছু সময় আমরা দেখেছি গণমাধ্যমে, বা আপনারা তাদের মতো তারা আসলে ধর্মীয় জীবনযাপন পালন করছে, আপনারা আপনাদের নৈতিকতা দেখিয়ে সেখানে বাধা প্রয়োগ করছেন। তো সেগুলো নিয়ে আসলে কথাবার্তা, আবার আপনি যে গণমাধ্যমের ভিডিও বা ফুটেজ নিয়ে বলছেন যে কেন আসলে এত ব্যাপক হারে সেটি ছড়িয়ে গেল, সেক্ষেত্রে শুরুতে তো আসলে যার কথা আমরা বলছি তার যে ভিডিওটি সেটি শুরুতে তো তিনি স্বীকারই করেননি। যদি তার স্ত্রী হয় সেটা শুরুতেই আসলে খুব পরিষ্কারভাবে স্বীকার করার কথা, তখন জিনিসটা হয়তো অন্যদিকে মোড় নিতে পারতো। আমি সবকিছু মিলাই আপনার কাছে প্রশ্ন রাখলাম আর কি। প্রশ্নের উত্তর নিব, তার আগে একটু আজিজ আলমগীর আপনার বক্তব্য এই বিষয়ে শুনতে চাই। প্রথমত এই বিষয়টা যেহেতু অলমোস্ট সবাই জানে এবং এর পরিণতিতে ওনাকে যে বহিষ্কার করা হয়েছে সেটাও ক্লিয়ার এখন সবার কাছে, কিন্তু আমি সেই বিষয়গুলো জানার আগে ভাই যেটা কতগুলো কোশ্চেন তুলেছে, মিডিয়া পার্সন হিসাবে আমার এটা বলা মনে হচ্ছে যে একটু ফরজ হয়ে গেছে। একজন সাংবাদিকতার ছাত্র, সাংবাদিকতার শিক্ষক এবং মিডিয়া কর্মী হিসাবে আমি ওনাকে একটু জানাতে চাই যে কেন এই জিনিসটা মিডিয়াতে এতগুলো প্রচার হলো, উনি বারবার সেই জিনিসটা জানতে চাচ্ছেন। প্রথমত প্রচার হওয়ার কারণ হচ্ছে যে এটা একটা প্রমিনেন্ট ব্যক্তি, প্রমিনেন্সি একটা বিষয় এখানে জড়িত আছে। প্রমিনেন্ট কিনা ওই পার্সনটা প্রমিনেন্ট, একজন রাজনৈতিক নেতা এবং এমপি উনি। তারপর হচ্ছে পলিটিক্স, বাংলাদেশে একটা দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল এখন বর্তমানে পার্লামেন্টের হিসাব অনুযায়ী, যদিও বাস্তবে নয়, সেই হিসাবে তারা একটা প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টি, সেই পার্টির একজন নেতার কর্মকাণ্ড এখানে আলোচিত হবে। আরেকটা হচ্ছে সেক্স একটা বিরাট উপাদান যে মিডিয়ার ক্ষেত্রে, মিডিয়া কাভারেজ পাওয়ার ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে আমি অডিটি শব্দটা এখানে এই জন্য আনছি কারণ মানে এটা কল্পনা করা যায় না। উনি বারবার উদাহরণ দিচ্ছিলেন ইসলাম কি করা হচ্ছে, এটাকে উনি ইসলামের প্রতি আছেন বলতে ইসলামকে অবমাননা করার জন্য এটা হচ্ছে। বাস্তবে তাই, কারণ একটা সাধারণ লোক যদি এটা করে তাহলে তাকে অন্যভাবে দেখে। যখন ইসলামে লেবাস পরা কোনো লোক যে কোনো কিশোরীকে ধর্ষণ করে, কোনো বালককে ধর্ষণ করে, এগুলোর প্রমিনেন্সি তখন আরো মানে ব্যাপক, মিডিয়া তখন এটাকে আরো বেশি প্রচার করে। এটা সোশ্যাল মিডিয়ার এটা একটা ট্রেন্ড, এবং এই ট্রেন্ডটা গ্রামাটিক্যালি রং না, এটা সাংবাদিকতার রীতিতেই আছে।
আর উনি বারবার বলছেন যে উনি কি তার স্ত্রীর সঙ্গে একান্ত সময় কাটাচ্ছে, সেটা মিডিয়া কেন প্রচার করবে? এটা একটা যৌক্তিক প্রশ্ন। কিন্তু এটা যে ওনার স্ত্রী, সেটাই তো প্রমাণিত হয়নি। কারণ তিনি প্রথমে ধরা পড়ার পর তাকে যখন আক্রমণ করলো কিছু লোক গিয়ে, উনি বললেন যে আমার আত্মীয়। পরবর্তীতে উনি বললেন যে এটা আমার চাকরির জন্য তাকে আনা হয়েছে। তার মানে উনি নিজে যে এমপি সেটাও পরিচয় দেন নাই। উনি নিজে এমপি পরিচয় দেন নাই, এটাকে আত্মীয় পরিচয় দিচ্ছেন এবং বলছেন চাকরির জন্য এসছে, এবং স্ত্রী সেটা কখনো বলেন নাই। সো তাহলে মানুষ কি ধরে নেব? তার মানে হচ্ছে এখানে কিছু লুকোচুরি আছে। এখন উনি কতগুলো উদাহরণ দিচ্ছেন যে এইটা, তো এত কিছুই যদি আপনি মনে করেন যে এটা সত্য, তাহলে জামাত ইসলাম তাকে বহিষ্কার করাটা তো চরম অন্যায় করেছে। আপনারা যখন বিশ্বাস করেন যে এটা ওনার সাথে অন্যায় হয়েছে, তাহলে আপনারা কেন তার সাথে আবার অন্যায় করতে গেলেন? এটা তো উচিত হয়নি। নিশ্চয়ই আপনারা আপনাদের তদন্তের মধ্যে এমন কিছু পেয়েছেন যেটা আপনাদের রাজনীতির আদর্শের সঙ্গে যায় না, এবং আমি এটার জন্য ধন্যবাদ জানাই যে আপনারা তাৎক্ষণিকভাবে আমি বারবার বলি যে জামাত ইসলাম একটা সুশৃঙ্খল দল, তো তার একজন নেতা, তার একজন প্রমিনেন্ট এমপি যদি এগুলো করে এবং সে আবার মুক্তিযুদ্ধও পরিচয় দেয়, তো তাতে করে জামাতের উপর একটা ব্লেম আসে। জামাত যথাযথ কাজ করেছে, ওনাকে বহিষ্কার করেছে। এখন সেই বহিষ্কারের প্রেক্ষিতে তার সদস্যপদ থাকবে কি না থাকবে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আপনি যে তার পক্ষে সাফাই গাচ্ছেন, তাহলে আমি তো বলবো যে জামাত কেন তাকে বহিষ্কার করলো, সেটাই তো অন্যায় করেছে তাহলে, যদি উনি সত্যিকার পথে থাকেন। জি, রাশেদ খান, আপনি আপনার ফেসবুক পোস্টে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটি হচ্ছে জামায়াত এখন